I wish I were told this when I was your age. আমার বয়সে সাদা চুলের দোহাই দিলে বাচ্চা ছেলেরা কথা শোনে। তো সেই চালাকি করা যাক। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের অনেকেই আমার কথা পছন্দ করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। I was genuinely interested to know কারা আমার কথা শোনেন। অন্তত ইউটিউবের অ্যানালিটিক্স দেখে যা বুঝলাম, আমার কথা যারা শোনেন তাদের প্রায় সবাই ছেলে, ওভার 90%, এবং বেশিরভাগের বয়স 17 থেকে 35-এর মধ্যে। আমি আপনাদের কিছু বলতে চাই কারণ I do care about you immensely. Trust me, আমার কিছু বেচার নেই। আমি শুধু চাই যে আপনাদের জীবনটা অর্থবহ হোক। It wasn't a punchline. I meant it. আমার নাম ফাহাম আব্দুল সালাম। আমি প্রায় সারা জীবন একটা প্রশ্নের উত্তর খুঁজেছি। What is the meaning of life? How do we find it? Is there a meaning, or we just assign one at our peril or despair? Now, I won't pretend that I have the answers to these questions, because I don't. But I might be able to offer you some coordinates to navigate. At least, that's the hope. Bear with me. আমার যখন 9 বছর বয়স, আমার বাবা মারা যান ভুল চিকিৎসায়। ডাক্তারের দিক থেকে ভুল হতে পারে, আবার অযোগ্যতাও হতে পারে, আমি জানি না, এবং it doesn't matter anymore, বিশ্বাস করেন। But I continue to suffer ওই এক রাতের ভুলের জন্য। এরকম ঘটনা আপনাদের সবার জীবনে ঘটবে। আপনারা কেউ প্রিয়জনকে হারাবেন, কেউ আশা হারাবেন, কেউ শিহরিত হওয়ার ক্ষমতা হারাবেন, খোদা না খাস্তা কেউ সন্তান হারাও হবে। আমি কামনা করছি না, কিন্তু এটা ঘটবে। Life is suffering, my dear. You can either suffer in bitterness or you can suffer in hope. The choice is yours. You have only one thing at your disposal. You have free will. And you must learn how to deal with your suffering. অনেক বছর আগে আমি ভিক্টর ফ্র্যাঙ্কেলের ম্যানস সার্চ ফর মিনিং বইটা পড়ি। লেখক একজন ট্রেন্ড সাইকিয়াট্রিস্ট। তিনি অস্ট্রিয়ান ইহুদি এবং হলোকস্ট সার্ভাইভার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মানির কনসেন্ট্রেশন ক্যাম্পে অমানবিক নির্যাতনের শিকার হন। বাবা মা ভাই স্ত্রী সবাইকে হারান কনসেন্ট্রেশন ক্যাম্পে। ভয়াবহ অভিজ্ঞতা, মাত্র 9 দিনে লেখা, কিন্তু এরকম প্রোফাউন্ড বই আপনি খুব বেশি পাবেন না। মানুষের পৈশাচিকতা এবং মানুষের হতাশা দুটোরই শেষ সীমা তিনি দেখেছিলেন বিশ্বযুদ্ধের সময়। তার কাছে মনে হয়েছিল যে মানুষের জীবন মানেই সাফারিং, এবং দিন শেষে মানুষ আসলে টাকা পয়সা প্রেম ভালোবাসা এসব চায় না। সে দেখতে চায় যে তার জীবনের একটা মানে আছে। প্রায় কাছাকাছি একটা কথা অনেক আগে আমি পড়েছিলাম নিটশের লেখায়, To live is to suffer. To survive is to find some meaning in this suffering. নিটশে সাধারণ মানুষের ইনোসেন্স বা ভালোত্ব নিয়ে কোনো ধরনের ফ্যান্টাসিতে ভোগেন না। ইনফ্যাক্ট মানব জাতি তার কাছে হলো উবারম্যান বা সুপারম্যান, এবং পশুদের মাঝখানে একটা ব্রিজ, নিচে অতল গহ্বর পড়ে যেতে পারে। এই সুপারম্যানের কিন্তু কোনো ফিজিক্যাল সুপার পাওয়ার নেই, কমিক্সের মতো। তার উবারম্যান হলো জারাথুস্ট্রা, যে 10 বছর পাহাড়ে ধ্যান করে ফিরে এসেছে মানুষের মাঝে। জারাথুস্ট্রা একজন পার্সিয়ান রিলিজিয়াস প্রফেট। তার জীবন সম্বন্ধে খুব বেশি কিছু জানা যায় না। সম্ভবত তিনি যীশুখ্রিস্টের জন্মের 1000 বছর আগের মানুষ। মুসলমান হওয়ার আগ পর্যন্ত ইরানিয়ানরা তার ধর্ম ফলো করত। জোরোয়াস্ট্রিয়ানিজমের একটা মূল ধারণা হলো
গুড অ্যান্ড ইভিল দুটো ভিন্ন ডোমেইন, এবং দেয়ার ইজ অ্যান ইটার্নাল কনফ্লিক্ট বিটুইন দ্য টু। নিটশে মনে করেছিলেন এই যে জুডেও খ্রিস্টান মোরালিটি মানে ভালো খারাপের দ্বন্দ্ব, এর শুরু করেছিলেন জারাথুস্ট্রা। নিটশে কল্পনা করছেন জারাথুস্ট্রা ফিরে এসেছেন এই কথা এলান করতে যে গড ইজ ডেড, এবং আমরাই তাকে হত্যা করেছি। আদম সন্তানকে জারাথুস্ট্রা ব্যাখ্যা করছে কে এই উবারম্যান। নিটশের উবারম্যান হলো মনুষ্যত্বের চূড়ান্ত পর্যায়ে। সে সাফারিংকে ভয় পায় না, এমব্রেস করে, কারণ সে জানে যে লাইফ হ্যাজ টু বি অ্যাকসেপ্টেড অ্যাজ ইট ইজ। 18 বছর বয়সে কেউ নিটশের বইতে দাঁত বসাতে পারবে না, কিন্তু নিটশে যে আপনার মাথায় কামড় দিয়ে ফেলেছে আপনি কিন্তু এটা বুঝতেই পারবেন না। আই ওয়াজ মেসমারাইজড। এক্ষেত্রে আমার বেড়ে ওঠার জায়গা এবং সময়টাকে কিন্তু আপনার বিবেচনা করতে হবে। কেন ঢাকার একটা বাচ্চা ছেলের কাছে নিটশে মেড সো মাচ সেন্স। বুঝিয়ে বলি, 1999 সাল, একটি মেয়ে বেবি ট্যাক্সিতে আটকে আছে মগবাজারে। দুপুরের ভ্যাপসা গরম, লম্বা ট্রাফিক জ্যাম। এমন সময় একটা মাঝবয়সী লোক বেবি ট্যাক্সির দরজা দিয়ে হুট করে মাথাটা ঢুকিয়ে দিল। মেয়েটা ভাই বরফ হয়ে গেল। তারপর লোকটা তার ডান হাতটা বাড়িয়ে দিল, তার হাতে গু অনেকটা। আফা টাকা দেন, নাইলে লাগাই দেব। পরিস্থিতিটা একবার চিন্তা করুন। ডেভিড লিঞ্চ বলেন কিংবা স্টিভেন কিং, কেউ পারত এরকম ভয়ঙ্কর দৃশ্য কল্পনা করতে? মেয়েটা ব্যাগের ভিতর হাত দিয়ে যা পেল দিয়ে দিল। বিজয়ী গো সন্ত্রাসী টাকাটা হাতিয়ে নিয়ে চলে গেল। এরপর মেয়েটার কি হবে সেটা একবার ভাবুন। তার মধ্যে কিন্তু ভায়োলেন্সের প্রতি যে গ্রহণযোগ্যতা সেটা অনেকটাই বেড়ে যাবে, যাবে না? যাবে তো। সে মনে করবে যে পৃথিবীতে সব মানুষের কিন্তু বেঁচে থাকার কোনো দরকার নেই, ঠিক না? আজকের অবস্থাটাও কিন্তু কল্পনা করা যেতেই পারে। ধরেন যে আপনি দোজকে বসে টিভি দেখছেন সহমর্মীদের সাথে। ওখানে তো একটি টিভি চ্যানেল, বুঝতেই পারছেন, সংসদ কার্যক্রম দেখানো হচ্ছে। নানান ধরনের পানিশমেন্টের ব্যবস্থা আছে। তো একজন মহিলা গান গাইছে। আপনারা জানেন যে মহিলা এমপিদের গান বাজনার দিকে কিন্তু খুব ঝোঁক, আর সিলিংটা উঁচু, তো গান বাজনাটা না পার্লামেন্টে না খুব ভালো হয়, খুবই। তো কেউ ভাবাইয়া, কেউ মারফতি গানে সংসদ থেকে মজিয়ে দেন। একদম 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 একটা দাড়িওয়ালা স্পিকার এই গান থেকে হাসছে। সে এই মজবা খুব পছন্দ করছে। হ্যাঁ, চিন্তা করুন তো, ওখানে আপনার মনে হবে না দিস প্লেস ইজ woefully underpopulated? তখন কিন্তু আপনার মধ্যে একটি এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস তৈরি হবে। আপনি ভেঙে পড়বেন। আপনি চিন্তা করবেন যে কোন জায়গাটা আসলে বেশি খারাপ, তাই না? এটা তো আসলে একটা কি বলে গুরুতর প্রশ্ন। হালকা ভাবেন আর কোনো উপায় নেই না। মনে হবে যে আপনি কি সত্যি যথেষ্ট গুনাহ করেছেন, which justifies this place। তখন আপনি কিন্তু ওখানে একটা বাংলাদেশ সমিতি তৈরি করবেন, তাই না? আপনাদের দাবি হবে যে বাংলাদেশিদের আসলে দোজকে রাখাটা সমীচীন হবে না, এবং এমনিভাবে ক্রমশই আপনারা কিন্তু জাতীয়তাবাদী হয়ে উঠবেন। এখন দোজক তো ইউনাইটেড নেশনস টাইপ জায়গা, সবাই মিলেমিশে থাকবে, কসমোপলিটান। এখন ওখানে জাতীয়তাবাদ সান্ধ্যায় দিলে তো মহা সমস্যা, তাই না?
ওই যে এই গান্ডুরা বলবে আমার দুচোখ, আমার অহংকার। হ্যাঁ, গান্ডুরা এজেন্সি ইস্যুস নিয়ে খুব তাগড়া হয়, কিন্তু প্রচণ্ড। দেখেন, বাংলাদেশ একটি গরম দেশ, অত্যন্ত গরম। দুপুরের দিকটাতে এখানে সবাই রেগে থাকে, আর রাতের বেলায় সবাই হার্নি হয়ে ওঠে। ওই যে ঠান্ডা বাতাস থাকে, মৃদু মন্দ। এর মাঝখানের টাইমটাতে দেখবেন যে কোনো ধ্বংসাত্মক কথাবার্তা আমাদের খুবই ভালো লাগে, খুবই খুবই। পরিবেশটি এমন যে বাঙালি কিন্তু জন্ম থেকেই নায়ালিস্ট, এটা কিন্তু সত্য। বুঝতেই পারছেন যে বাংলাদেশে বড় হলে যে কোনো মানুষ মনে করবে যে দিস নিটশে গাই মেক্স অল দ্য সেন্স ইন দ্য ওয়ার্ল্ড। তো যা বলছিলাম, নিটশের উবারম্যান বলছে যে গড ইজ ডেড, গড রিমেইনস ডেড, and we have killed him. How shall we comfort ourselves, the murderers of all murders? মানুষের আদিমতম আকাঙ্ক্ষা হলো ক্ষমতার আকাঙ্ক্ষা, এবং সেই উইল টু পাওয়ার পূর্ণতা পেয়েছে উবারম্যানের কাছে। তিনি জুডেও খ্রিস্টান মোরালিটির ঊর্ধ্বে, এবং তিনি নিজেই তার মোরালিটি তৈরি করবেন। নিটশের কাছে লাইফ ইজ ইনহেরেন্টলি আনজাস্ট অ্যান্ড ওয়ান হ্যাজ টু অ্যাকসেপ্ট ইট অ্যাজ সাচ। খ্রিস্টান মোরালিটি তার কাছে প্রতিশোধমূলক, কারণ সেখানে গুনাহ করলে আপনার শাস্তি হয়। এই মোরালিটির অধীনস্থ হলে আপনার মাথায় শুধু প্রতিশোধের চিন্তা ঘুরপাক খাবে। নট টু ডিফারেন্ট ফ্রম আওয়ার্স রিয়েলি। যে কারণে উবারম্যানকে এই ভ্যালিউ সিস্টেম ভাঙতে হবে। Essentially, Uberman has to write the moral code which is beyond good and evil and the purview of God. Nietzsche Judeo-Christian morality ফ্রেমওয়ার্ককে খারিজ করছেন। অনেক চিন্তা করেছি এই বিষয়টা নিয়ে, পড়েছিও। আমার কাছে নিটশের মূল আর্গুমেন্ট এখন আর টেনেবল মনে হয় না। কেন বলছি? প্রথম সমস্যা হলো উবারম্যানকে অবশ্যই এবং অবশ্যই মোরাল অ্যাবসলিউটিস্ট হতে হবে। দেয়ার ইজ নো আদার ওয়ে। সে তো কনসেনসাসের ব্যবসা করে না, তাই না? কিন্তু আপনার মোরাল ভ্যালু সিস্টেমে আমি পার্টিসিপেট করব কেন? আমার তো কোনো ঠেকা পড়ে নাই। আপনি আইন করলেন যে আপনি চিরকাল রাজা থাকবেন, এটা ক্ষমতার মামলা, লিগ্যালিটি মামলা। ভয়ে হয়তো আমি চুপ করে থাকব, কিন্তু মোরাল কোড তো লিগ্যালিটি না। মোরাল কোড আপনাকে বলে হাউ টু অ্যাক্ট, অন্যদিকে লিগাল কোড আপনাকে বলছে হোয়াট নট টু ডু। দুটার মাঝে বিশাল পার্থক্য, মনে রাখবেন। কিন্তু আমি কি করতে পারবো না, এটা নিয়ে রাষ্ট্র অনেক কিছু বলতে পারেন, এবং সঙ্গত হলে আমি হয়তো মেনেও নেব। কিন্তু আমাকে কি করতে হবে এই নিয়ে রাষ্ট্রের একটা কথাও আমি শুনবো না। ওটা মোরাল কোড। আমাকে স্বেচ্ছায় পার্টিসিপেট করতে হবে, এবং আমার কাছে সেটা মিনিংফুল মনে হতে হবে। সাধারণ মানুষ মোরাল প্রশ্নে একেবারেই কনসিস্টেন্ট না। যেই মানুষ মুসলমানের উপর খুবই রাগান্বিত কারণ সে গরুর মাংস খায়, সেই একই মানুষ গরুর চামড়া দিয়ে বানানো জুতা পরে। এমনকি তার নিজের দেশ যে পৃথিবীর 4th লার্জেস্ট বিফ এক্সপোর্টার, এটা মেনে নিতেও তার কোনো সমস্যা নাই। মুসলমান গরুর গোশ খেলে গরু হয়ে যায় মা, কিন্তু এই একই গরু বিদেশে গেলে হয়ে যায় কমোডিটি। খেয়াল করবেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি খ্রিস্টান মোরালিটির বাইরে গিয়ে মোরাল অ্যাবসলিউটিস্ট হন, তাহলে আপনার একমাত্র ডিফেন্স হলো ইউটিলিটেরিয়ানিজম। মানে আপনি জেনে শুনে একটা অপ্রিয় কাজ করছেন, কারণ এই কাজটা কয়েকজনের জন্য খারাপ হলেও বেশিরভাগ মানুষের সেটা ভালো করবে।
মানুষ মাত্রই উইকেট, সে স্বার্থপর এবং সমগ্র মানুষের ভালো করতে ফান্ডামেন্টালি অপারগ, যে কারণে সাধারণ মানুষ হলো দুর্বল, বড় কোনো ভালোর জন্য আপাত দৃষ্টিতে অনৈতিক, কিন্তু জরুরি কাজটা সে করতে পারে না। সে জানে যে সে প্রকৃতি ধ্বংস করছে এবং করলে সে নিজেও মরবে, কিন্তু তারপরে সে গাছ কাটবে, পাহাড় কাটবে, পৃথিবীটাকে গরম করবে লোভের জন্য। যে কারণে উবারম্যান, হু ইজ বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল অ্যান্ড গড, সে কঠিন পথটাকে বেছে নিতে পারবে। এখানে খেয়াল করেন যে পিওর ইভিল এবং উবারম্যানের মাঝখানে যে ফাইন লাইন, সেটা হলো ইউটিলিটেরিয়ানিজম। তো রিয়েল লাইফে আপনি কাকে উবারম্যান বলবেন? ইটস এ গুড কোয়েশ্চেন। নিটশে কোনো উদাহরণ দেন নাই, কিন্তু সিনেমাটা দেখার সময় আমার মনে হয়েছিল যে উবারম্যানের বেস্ট পসিবল এক্সাম্পল হলো অ্যাভেঞ্জার্সের থেনোস। টাইটান গ্রহের থেনোস বলছে যে মানুষ হলো ফান্ডামেন্টালি হারামি, পৃথিবীর সব সমস্যার সমাধান সহজ হয়ে যাবে যদি পৃথিবীর জনসংখ্যা অর্ধেক করে ফেলা যায়। I actually think it does make sense, at least theoretically. থেনোস পৃথিবীর অর্ধেক মানুষকে মেরে ফেলবে, কারণ এতে বাকি অর্ধেক ভালো থাকবে। It does make sense at some level, তাই না? তো সে কি করলো? থেনোস 6টা ইনফিনিটি স্টোন জোগাড় করলো সর্বশক্তিমান হওয়ার জন্য। কি সেই 6টা ইনফিনিটি স্টোন? পার্লামেন্ট, জুডিশিয়ারি, পুলিশ, মিলিটারি, বিউরোক্রেসি এবং মিডিয়া। সব ক্ষমতা থেনোসের হাতে আসার পর থেনোস পুলড অফ দ্য স্ন্যাপ, পৃথিবীর অর্ধেক জনসংখ্যা নাই হয়ে গেল। থেনোস পৃথিবীর অর্ধেক মানুষকে এভাবে মেরে ফেলে। প্রশ্ন হলো, আপনি কোন অর্ধেককে মেরে ফেলবেন? আসুন সেই চিন্তা করি, দেখা যাক আমরা কাকে মারব।